নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক অশোক বসু রচিত একটি ছোট গল্প, খেলনা। ঘরে ঢুকেই বাবাইয়ের হাতের ছোট্ট ধাতব বস্তুটা দেখে কৃষ্ণা থেমে গেল। এই, ওটা কিরে তোর হাতে? বাবাই ক্যালেন্ডারের ছবির দিকে রিভলভারটা তাক করে দাঁড়িয়েছিল। অস্ত্রটার মুখ কৃষ্ণার দিকে ঘুরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, হ্যান্ডস আপ। কৃষ্ণার হাত তোলার উপায় নেই। এক হাতে জলের গেলাস, অন্য হাতে খাবারের ডিশ। একটু আগেই দেবাশিস অফিস থেকে ফিরেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে এখন কল ঘরে। টেবিলের উপরে ডিশ আর গেলাসটা নামিয়ে রেখে কৃষ্ণা বলল, বাহ, বেশ তো দেখতে, দে তো একটু দেখি। অফিস ফেরত দেবাশিস ছেলের জন্য মাঝে মাঝেই কিছু কিনে টিনে আনে। রঙিন ছবির বই, খেলনা, চকলেট, এটা সেটা। কৃষ্ণার জন্যেও আনে। কখনো কখনো বেশ দামি জিনিসও এসে যায়। আর জিনিসগুলো দেখেই কৃষ্ণা বুঝতে পারে সেদিন দেবাশিসের হাতে কেমন পয়সা এসেছে। আগে কৃষ্ণার লজ্জা লজ্জা লাগত, সংকোচ হতো, নীতিবোধটা খচখচ করত মনে। এখন কিছু মনে হয় না। অন্য সব কিছুর মতো এসবও অভ্যাস হয়ে গেছে। এখন বরং ভালোই লাগে। মাস মাইনের গোনাগুন্তি টাকায় এত জিনিসে ঘর ভরানো যেত। কালার টিভি, ফ্রিজ, দক্ষিণ কলকাতায় 3 কাঠা জমি এত অল্প সময় আয়ত্তের মধ্যে এসে যেত। নাকি ব্যাংকের বইয়ের জমার ঘরটা এত লাফিয়ে লাফিয়ে বেড়ে যেত। শখ যে কখন সুখের স্বপ্ন হয়ে গেছে কৃষ্ণা নিজেই জানে না। বাবাইয়ের হাতের রিভলভারটা তেমনই তাক করা কৃষ্ণার দিকে। ভ্রুকুঞ্চন করে বাবাই বলল, কই মা, তুমি তো হাত তুললে না, এক্ষুনি কিন্তু গুড়ুম করে দেব। কৃষ্ণা রিভলভারটা দেখছিল। দারুণ দেখতে, অবিকল আসল জিনিসের মতো। কৃষ্ণার ছোট কাকা পুলিশের ইন্সপেক্টর। ছোট কাকার রিভলভারটাও ঠিক এরকমই দেখতে। দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা বিদেশি মাল, ইম্পোর্টেড। স্প্ল্যানেডের খুচরো দোকান থেকে নিশ্চয়ই দেবাশিস কিনে এনেছে বাবাইয়ের জন্য। কে বলবে ওটা সত্যিকারের রিভলভার নয়, টয় রিভলভার? জানো মা, বাবার অফিসের ব্যাগে এটা ছিল, আমি বের করে নিয়েছি। বাবাইয়ের জন্য কিছু আনলে বাড়ি এসে দেবাশিস আগেই ব্যাগ থেকে জিনিসটা বের করে বাবাইয়ের হাতে দেয়। আজ হয়তো ভুলে গেছে। আর বাবাইও যখন দেবাশিস ঘরে নেই তখন নিজেই ব্যাগ থেকে বের করে নিয়েছে। কিন্তু দেবাশিসের অফিসের ব্যাগে হাত দেওয়া বাবাইয়ের মোটেই উচিত কাজ হয়নি। ব্যাগে কত রকম দরকারি কাগজপত্র থাকে। 8 বছরের ছেলের কাছে ওসবের মূল্যই বা কি? নষ্ট করে কিংবা হারিয়ে ফেললে দেবাশিসকে খুব অসুবিধায় পড়ে যেতে হবে। এই, তুই বাবার ব্যাগে হাত দিয়েছিস? বাবাই মাথা নাড়ল। দিয়েছে। দিয়েছিস? না না, আর কখনো হাত দেবে না। জানতে পারলে তোমাকে মোটেই আর বাবা ভালোবাসবে না কিন্তু। ইস, বাবাই ঠোঁট উল্টালো। ইস, দাঁড়াও, বাবা ঘরে আসুক, বলে দিচ্ছি। বাবাই তখন তার রিভলভার নিয়েই মহাব্যস্ত। কৃষ্ণার কথা তার কানেই গেল না বোধহয়। আর কানে গেলেও তার কিছু যায়ও আসে না যেন। মা বাবাকে ভয়ই পায় না সে। কে রাগ করলো না করলো তার বয়েই গেছে। রিভলভার হাতে নিয়ে সে লক্ষ্যভেদের বস্তু খুঁজে বেড়াচ্ছে। কৃষ্ণা ছেলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ছোট আলমারিটার উপরে তাকালো। ওই আলমারির উপরই দেবাশিসের ব্যাগ থাকে। ব্যাগটা দেখে কিন্তু ভারী অদ্ভুত লাগলো তার। দেবাশিস প্রতিদিন যে ব্যাগটা নিয়ে অফিসে যায় আর অফিস থেকে ফিরে আসে, এটা যেন সেই ব্যাগটা নয়। ব্যাগটাকে যেন আরও একটু পুরনো, আরও রং হারানো মনে হচ্ছে। কিন্তু অন্য ব্যাগই বা আনতে যাবে কেন দেবাশিস? হয়তো কৃষ্ণাই অনেকদিন পরে ব্যাগটাকে নজর করে দেখছে। কথাটা ভাবতেই কৃষ্ণা মনে মনে হাসল। ভেতরের জিনিস দেখতে গিয়ে ব্যাগের বাইরেটা চোখেই পড়ে না আজকাল। কিন্তু হাসলেও কৃষ্ণা ঠিক খুশি হতে পারল না যেন। সত্যি কি এই ব্যাগটাই দেবাশিসের সেই ব্যাগটা? দেবাশিস ঘরে ঢুকেই বাবাইয়ের রিভলভারের মুখে পড়ে গেল। হ্যান্ডস আপ বাবা। দেবাশিস ভয় পাওয়ার মুখ করে 2 হাত উপরে তুলে ধরে বলল, সারেন্ডার। বাবাই একটু সময় নিয়ে দেবাশিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপরে মাথা নেড়ে বলল, ঠিক আছে, হাত নামাতে পারো। দেবাশিস যেন খুব বেঁচে গেছে।
হাত নামিয়ে চেয়ারে এসে বসল। কৃষ্ণা হাসি মুখে বাবা আর ছেলের কাণ্ড দেখছিল। বলল, রিভলভারটা কিন্তু দারুণ বানিয়েছে, তাই না? দেবাশিস রিভলভারটা দেখল। সত্যি দারুণ বানিয়েছে, একেবারে আসলি জিনিস মনে হয়। আচমকা কেউ সামনে ধরলে একটু গা শিরশির করে উঠবে। দামও নিশ্চয়ই ঠুকে নিয়েছে। অল্প দামের জিনিসে এখন বাবাইয়ের মন ভরে না। বাজারের সেরা জিনিসটাই তার দরকার। যখন যা বায়না ধরে সেটি তার তখনই চাই। না দিলে কেঁদে কেটে একেবারে অনর্থ বাঁধিয়ে বসবে। কয়েকদিন ধরে পিস্তল পিস্তল করছে। ফ্ল্যাট বাড়ির অন্য কোনো ঘরের কোনো ছেলের হাতে নিশ্চয়ই দেখেছে। আজ হয়তো বাধ্য হয়েই কৃষ্ণা কিনে দিয়েছে। একমাত্র সন্তানের এই স্বাদ আবদার মেটাতে এখন অসুবিধে হচ্ছে না। তাই কৃষ্ণাও ইচ্ছে মতো কেনাকাটা করতে পারছে, হাত খুলে খরচ করতে পারছে। না হলে দেবাশিসকে ভীষণ অসুবিধের মধ্যে পড়ে যেতে হতো। অমল, কমল কিংবা বিমলের মতো দেওয়ালে পিঠ ঠেকিয়ে থাকতে হতো। দেবাশিস লুচি আর তরকারি মুখে পুড়ে বলল, দাম দিয়ে জিনিস কিনলে দারুণই দেখতে হবে। কাজের বউ আরতি চা দিয়ে চলে গেল। 23-24-এর বউটার ঢলঢলে শরীরের মধ্যে একটা স্বাস্থ্যবতী চটক আছে, যা কিনা দেখার চোখকে একটু সময়ের জন্য অন্যমনস্ক করে দেয়। দেবাশিস বাড়িতে থাকলে কৃষ্ণা নিজেই এটা সেটা করে দেয়। আরতি দেবাশিসের সামনে বেশি সময় থাকুক, এটা কৃষ্ণার মোটেই পছন্দ নয়। কাছেই কোথায় যেন আরতিরা থাকে। বাড়িতে একটা বাউন্ডুলে বর আছে, একটা মেয়েও আছে বোধহয়। সকালে আসে, দুপুরে বাড়ি যায়, আবার বিকেলে এসে 9টা সাড়ে 9টায় চলে যায়। কৃষ্ণা অবশ্য তার আগেই আরতিকে ছেড়ে দেয়। ইদানিং মাঝে সাঝে দেবাশিস বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা করে আসে। সে সময় দেবাশিস অন্যরকম হয়ে যায়, ঠিক স্বাভাবিক থাকে না। আরতিকে সামনে পেয়ে কোন দিন কি করে বসবে বিশ্বাস নেই। এমনিতেও আরতির প্রতি দেবাশিসের একটা লুকানো দুর্বলতা আছে, এটা কৃষ্ণা আজকাল বেশ বুঝতে পারে। আরতি চলে গেলে দেবাশিস বলল, ওকে একটা শাড়ি টাড়ি কিনে দিতে হয়। কৃষ্ণা দেবাশিসের দিকে তাকালো। এই তো পুজোর সময় শাড়ি কিনে দিয়েছি, আবার কেন? দেখলাম শাড়িটা ছিঁড়ে গেছে। ছিঁড়ুক গে। কৃষ্ণা একটু চুপ করে থেকে বলল, ঝি চাকরদের নিয়মই এই। কি নিয়ম? ভালো থাকলেও ছেঁড়াটা পরে আসবে। কেন? দেবাশিস হাসল। কেন আবার? যাতে দরদ দেখিয়ে নতুন একটা কিনে দিই। এই শোনো, তোমার ব্যাগটা আজকে অন্যরকম লাগছে কেন বলো তো? খুব পুরনো হয়েছে যেন মনে হচ্ছে। সিগারেট ধরিয়ে দেবাশিস হালকা গলায় বলল, পুরনো হলেই সবকিছু অন্যরকম লাগে কৃষ্ণা। কৃষ্ণা তেরছা চোখে তাকালো। যেমন আমি? দেবাশিস হাসল। আমিও তো হতে পারি, 10 বছর হলো, একটু পুরনো তো হবই। বাবাই রিভলভার হাতে ঘরের মধ্যে কল্পিত শত্রুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। খাট, আলমারি, বুকসেলফ, টিভি সব জায়গায় সে রিভলভারটা নিশানা করছে, কিন্তু কিছুই মনোপুত হচ্ছে না। এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, লাফ মেরে বিছানায় উঠছে, আবার নামছে। কি জিনিসকে সে গুলিবিদ্ধ করবে এখনো ঠিক করতে পারেনি, তবে গুলি ছুড়বে, এখনই ছুড়বে। যা খুঁজছে তা পেয়ে গেলেই। চোখে মুখে সে এমন এক নিষ্ঠুর আততায়ীর বন্য চেহারা আনতে চাইছে, যা কিনা মজার ব্যাপার হলেও দেবাশিস কিংবা কৃষ্ণা কেউই মজা পাচ্ছিল না। ওরা অবাক হয়ে বাবাইকে দেখছিল। দেয়াল ঘড়িতে ঢং করে সময়ের ঘণ্টা বাজল। রাত 8:30। এ সময় বাবাই রোজ পড়াশোনা করে। সামনের বছরে নাম করা এক স্কুলে ভর্তি করানোর জন্য এখন থেকে তাকে প্রস্তুত করতে হচ্ছে। যদিও ভর্তির ব্যাপারে টাকা পয়সা খরচ করে অন্য পথে কিছু সুরাহা করা যায় কিনা দেবাশিস সেরকমও ভাবছে। পয়সা অনেক দুর্গম পথকেও সহজ করে দেয়। কৃষ্ণা বলল, বাবাই, আর কিন্তু খেলা নয়, এখন পড়তে বসতে হবে। বাবাই বলল, ভ্যাট, আমি পড়াশোনা করব না। সে কি, পড়াশোনা করবি না কেন? আমি তো ব্যাংক ডাকাত। ব্যাংক ডাকাতরা কি স্কুলে পড়ে? তুই ব্যাংক ডাকাত? কৃষ্ণা মুখ টিপে দেবাশিসের দিকে তাকালো। বাবাই অদৃশ্য ব্যাংক ম্যানেজারের দিকে রিভলভার ছোড়ার ভঙ্গি করে বলল, এই যে ম্যানেজার, টাকা দাও। 100, 200, লক্ষ, হাজার সব টাকা দিয়ে দাও, না দিলে এই মারলাম কিন্তু। 1, 2। দেবাশিস হা হা করে হেসে উঠল। ঠিক বলেছিস বাবাই, একটা 5 টাকা দামের টয় রিভলভার দেখিয়েই যদি
5 মিনিটে 5 লাখ টাকা চলে আসে। তো কষ্ট করে লেখাপড়া শিখে কি লাভ? কৃষ্ণা বলল, কিন্তু ধরা পড়লে যে জেল। দেবাশিস বলল, ধরা পড়ে বোকারা। 5 লাখের অর্ধেক পুলিশের, অর্ধেক নিজের, 50-50 শেয়ার। ব্যাস, খাও দাও, আরাম করে বেড়াও। কেউ তোমার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। এ যুগে ট্যাক্টফুল না হলে পস্তাতে হয়। কৃষ্ণা নাক সিটকে বলল, কি জানি বাপু, আমার কিন্তু ডাকাতি টাকাতি শুনলে ভীষণ ভয় করে। এই তোমার যে একটা বড় পেমেন্ট পাবার কথা ছিল, কি হলো? দেবাশিস একটু সময় নিঃশব্দে সিগারেট টানল। তারপরে সিগারেটের টুকরোটা অ্যাস্ট্রেতে গুঁজতে গুঁজতে বলল, শালা লেজে খেলাচ্ছে। দেবে না? দেবে না কেন? দেবে তো। দেব দিচ্ছি করে এখন ঘোরাচ্ছে। শালা না দিয়ে যাবে কোথায়? এই তো শেষ কাজ নয়। তখন শালাকে চিবিয়ে সব রস টেনে নেব। শুয়োরের বাচ্চাকে তো আমার কাছে আসতেই হবে। সত্যি লোকগুলো এত খারাপ না? কৃষ্ণা দুঃখিত মুখ করল। বাবাই লাফ মেরে বিছানায় উঠে ড্রেসিং টেবিলের আয়নায় রিভলভারের লক্ষ্য স্থির করে বলল, এই শালা ম্যানেজার, শুয়োরের বাচ্চা, ভল্টের চাবি কোথায় আছে? শিগগির দে। দেবাশিস অবাক হয়ে বাবাইয়ের দিকে তাকালো। এসব কি কথা বলছে বাবাই? বাবাই অমনি বলে উঠল, কার বাপের কি? আমি যা খুশি করব, কার তাতে কি? গুলি মেরে সবাইকে শেষ করে দেব। কৃষ্ণা চোখ ঘুরিয়ে বলল, শুনলে তো ছেলের কথা, একেবারে কার্বন কপি। দেবাশিস বাইরে যাবে বলে তৈরি হচ্ছিল। পাজামা আর পাঞ্জাবি পরেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছড়িয়ে নিতে নিতে বলল, হ্যাঁ, সিপাইকা ঘোড়া। বাবাই মহা উৎসাহ পেয়ে গেল। দেবাশিসের রাত্রিবেলায় বিশেষ অবস্থায় বাড়িতে ফেরা নকল করে বলল, আরতি, এই আরতি, আই ওয়ান্ট ইউ। কৃষ্ণা ভয়ানক চমকে উঠে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। ডোরবেলটা বাজছে। কেউ বাইরে অপেক্ষা করে আছে, দরজা খুলে দিতে বলছে। দেবাশিস বিরক্ত হবার মুখ করল। দূর শালা, একটু বেরোবো ভাবছি, কে আবার এখন এলো? বাইরে একজন মাঝবয়সী লোক দাঁড়িয়েছিল। হাওয়াই শার্ট, কালো রঙের ফুল প্যান্ট, লম্বা চওড়া পেটানো শরীর। লোকটাকে দেখেই দেবাশিস থেমে গেল। কে যেন লোকটা, কোথায় যেন দেখেছে। স্মৃতির চাকা ঘুরে গেল সেই মুহূর্তে। আজ অফিস থেকে ফেরার সময় শেয়ারের ট্যাক্সিতে যে লোকটা তার পাশে বসেছিল, এই একই রকম ব্যাগ যার হাতে ছিল, দেবাশিসের মতোই যে ব্যাগটা পায়ের কাছে রেখেছিল, সেই লোকটাই না? কিন্তু লোকটা এখানে কেন? এত রাতে দেবাশিসের কাছে ওর কি দরকার? লোকটা লম্বা বারান্দার দুদিকে তাকিয়ে দেখল। কেউ নেই দেখে নিশ্চিন্ত হলো যেন। তারপরে নিচু গলায় বলল, নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন স্যার। লোকটার ভাবভঙ্গি, কথা বলার ধরন দেবাশিসের ভালো লাগলো না। দিনকাল ভালো নয়। লোকটা কে, কি উদ্দেশ্যে এসেছে সে জানে না। নিঃসন্দেহ হওয়া যায় এমন চেহারা শরীরও নয় লোকটার। ওর পেছনে যে আরো কেউ নেই, তাই বা কে বলতে পারে? ঘরে ঢুকে পড়ে ভয় দেখিয়ে, চাই কি খুন খারাপি করে, সবকিছু ডাকাতি করে নিয়ে গেছে। আজকাল এ ধরনের ঘটনা তো হামেশাই শোনা যাচ্ছে। তাছাড়া ঘরে দেবাশিসের বেশ কিছু নগদ টাকা লুকোনো আছে। লোকটা কোনো সূত্রে জেনে যায়নি তো? কথাটা মনে হতেই দেবাশিসের ঘাড়ের কাছে একটা ঠান্ডা আতঙ্ক ছমছম করে উঠল। তবু জোর করে মনে সাহস এনে বলল, চিনতে পেরেছি। কি দরকার বলুন তো? লোকটা ডান হাতটা উঁচু করে একটা ব্যাগ দেবাশিসের সামনে তুলে ধরে বলল, এটাও নিশ্চয়ই চিনতে পারছেন। এতক্ষণে দেবাশিসের খেয়াল হলো লোকটার হাতে একটা ব্যাগ রয়েছে। ব্যাগটা দেখে সে অবাক হয়ে গেল। ঠিক তার ব্যাগটাই যেন। এটা কার ব্যাগ? লোকটা হাসল। হ্যাঁ, আপনার ব্যাগ, ফেরত দিতে এসেছি। দেবাশিস বুঝল কোথাও নিশ্চয়ই একটা গোলমাল হয়ে গেছে। তার মানে তাড়াহুড়ো করে নামবার সময় ব্যাগ অদল বদল হয়ে গেছে। দেবাশিসই আগে নেমেছিল, সেই কি তবে একই রকম দেখতে বলে লোকটার ব্যাগ নিয়ে নেমে পড়েছিল? এতক্ষণে দেবাশিসের মনে হলো তাই ব্যাগটা একটু হালকা আর অন্যরকম লাগছিল। কিন্তু ব্যাপারটা নিয়ে সে বেশি ভাবাভাবি করেনি বলেই ব্যাগের ভেতরটা আর খুলে দেখা হয়নি। কি কাণ্ড! ব্যাগে এক গাদা জরুরি কাগজপত্র রয়েছে যে। আর যাই হোক, দেবাশিসের আগের ভয়টা তো কেটে গেল। বলল, তাহলে আপনার ব্যাগ কি আমার কাছে? লোকটা একটু কাছে সরে এসে প্রায় ফিসফিস করে বলল, ব্যাগটা খুলেছিলেন?
দেবাশিস মাথা নাড়ল। না। কেউ জানে না তো? দেবাশিস আবার মাথা নাড়ল। না। ঠিক বলছেন তো? দেবাশিস অবাক গলায় বলল, ঠিক বলবো না কেন? তাহলে আমার ব্যাগটা আমাকে দিয়ে দিন। লোকটা ঢুকবে বলে ঘরের ভেতরে তাকালো। আপনার ব্যাগের মধ্যে আপনার নাম ঠিকানা পেয়ে গেলাম, না থাকলে খুব মুশকিল। হঠাৎ লোকটা থেমে গেল। বাবাইয়ের হাতের রিভলভারটা দেখতে পেয়েই যেন লাফ মেরে ঘরের ভেতরে ঢুকে বলল, এই খোকা, ওটা রিভলভার আছে, লোডেড রিভলভার, ওটা ধরবে না? এবারে ভয়ানক চমকে ওঠার পালা দেবাশিসের। তবে কি ওটা খেলনা নয়? ওটা কি কৃষ্ণা কিনে দেয়নি বাবাইকে? বাবাই কি এতক্ষণ একটা গুলি ভরা রিভলভারের ট্রিগারে আঙুল রেখে মারণাস্ত্র নিয়ে অবলীলাক্রমে খেলছে? সে কি কৃষ্ণা, তুমি ওটা কিনে দাওনি বাবাইকে? না তো, ওটা তোমার ব্যাগেই ছিল, বাবাই বের করেছে। আমি ভাবলাম তুমি কিনে এনেছো। না না, আমি কিনিনি, ওটা আমার ব্যাগও নয়, এটা এই ভদ্রলোকের ব্যাগ। কৃষ্ণা বাবাইয়ের দিকে তাকিয়ে ভয় পাওয়া গলায় বলল, এই বাবাই, ওটা ধরিস না, ফেলে দে, ওটা সত্যি সত্যি রিভলভার। বাবাই, ওটা খেলার জিনিস নয় কিন্তু, এক্ষুনি গুলি বেরিয়ে আসবে। বাবাই পিছিয়ে গিয়ে ঝট করে রিভলভারের মুখ সামনে বাগিয়ে ধরে বলল, খবরদার। বাবাই শোন, ওটা ফেলে দে হাত থেকে। বাবাই আবার বলল, খবরদার, কেউ এক পা এগোলেই গুলি চালিয়ে দেব। দেবাশিস বিস্ফারিত চোখে দেখছিল রিভলভারের ট্রিগারে বাবাইয়ের নিষ্পিষে আঙুল ছটপট করছে। ওর হাতে খেলনা নয়, একটা আসল রিভলভার আছে। এ কথা জানতে পেরেই যেন বাবাই এক নতুন খেলা পেয়ে গেছে। দারুণ মজা করার জন্য যে কোনো মুহূর্তে ট্রিগারটা টেনে দেবে, আর সঙ্গে সঙ্গে ছুটে আসবে শোচনীয় দুর্ঘটনা। কৃষ্ণা পাগলের মতো ছুটে যাচ্ছিল বাবাইয়ের দিকে। দেবাশিস যেতে দিল না, হাত ধরে টেনে রাখল। অবোধ বাচ্চাকে বিশ্বাস করাটা শেষ পর্যন্ত চরম হঠকারিতা হয়ে যেতে পারে। আগন্তুক লোকটাও বাবাইয়ের সামনে যেতে পারছিল না। সতর্ক চোখে বাবাইয়ের দিকে তাকিয়ে ঝটপট কিছু ভেবে নিচ্ছিল যেন। খুব সম্ভব রিভলভারটা কেমন করে বাগিয়ে নেওয়া যায় সেরকম কোনো বুদ্ধি মনে মনে তাড়াতাড়ি খুঁজে নিচ্ছিল সে। এক পা দুপা করে সে সরে সরে যাচ্ছিল বাবাইয়ের দিকে। দেবাশিস কঠিন গলায় ধমক দিয়ে বলল, বাবাই, কি হচ্ছে? কথা শুনছো না কেন? ওটা শিগগির টেবিলের উপরে রেখে দাও, ওটা তোমার জিনিস নয়, এই ভদ্রলোকের, নিতে এসেছেন। বাবাই উদ্ধত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে বলল, ইস, বললেই যেন দিয়ে দেবো, এটা সত্যিকারের রিভলভার, আসল গুলি আছে এর মধ্যে, এক্ষুনি গুলি ছুড়ব। 1। কৃষ্ণা কাতর গলায় বলল, বাবাই, লক্ষ্মী সোনা, আমার কথা শোন মানিক, আমি তোকে কালকে সকালে 100 টাকার খেলনা কিনে দেবো, দারুণ একটা সাইকেল কিনে দেবো। বাবাই দেবাশিসের দিকে তাকিয়ে স্থির দৃষ্টি রেখে বলল, 2। কৃষ্ণা কান্নার গলায় বলল, বাবাই বাবাই। 3 বলার জন্য বাবাইয়ের ঠোঁট কেঁপে উঠল। আগন্তুক লোকটা বাবাইকে মোটেই বুঝতে না দিয়ে একটু একটু করে বাবাইয়ের আরও কাছে চলে গিয়েছিল। বাবাই উচ্চারণ করার আগেই একটা রাগী চিতাবাঘের মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। অতর্কিত আক্রমণে বাবাই ছিটকে পড়ল দেওয়ালের গায়ে। লোকটা শক্ত হাতে ওর সশস্ত্র হাতটাকে মুচড়ে ধরেছে। দারুণ যন্ত্রণার শব্দ করে উঠল বাবাই। লোকটা রিভলভার হাতে উঠে দাঁড়ালো। ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এক আসন্ন সংঘর্ষের উত্তেজনায় ওর মুখের জটিল রেখাগুলো কাঁপছিল। হাতের পাতা দিয়ে লোকটা মুখের ঘাম মুছল, যেন ফ্রেমে বাঁধানো ছবির কাঁচের ধুলোগুলো মুছে নিল। তারপর বাবাইকে এক পলক দেখে নিয়ে রাগি রাগি চোখে দেবাশিসের দিকে তাকিয়ে বলল, আপনি মিছে কথা বললেন, ব্যাগ খোলা ঠিক হয়নি, আগুনে হাত দেওয়া বিলকুল খতরনাক কাম আছে। বলেই লোকটা আর দাঁড়ালো না। নিজের ব্যাগটা হাতে নিয়ে তার মধ্যে রিভলভারটা পুড়ে চট করে দরজার বাইরে চলে গেল। বাবাই কেঁদে উঠল, আমার রিভলভার। দেয়াল ঘড়িতে তখন রাত্রির বয়স বাড়ার ঘণ্টা বাজছিল। শেষ হলো অশোক বসুর লেখা গল্প খেলনা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।